ফ্রেন্ড, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যারা পিএসসি পরীক্ষা দেবে অবশ্যই ভিডিওটা দেখো। আগের দুটো ভিডিওতে আমি 72 নম্বর প্রশ্ন পর্যন্ত আলোচনা করেছিলাম। তাহলে দেখো এই যে ভিডিওটাতে 73 থেকে যে 100টা প্রশ্ন থাকবে পুরো মধ্যকালীন ভারতের উপর, মানে তোমরা সুলতানি যুগ আর মুঘল যুগের উপর অনেকগুলো প্রশ্ন আমি বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা পরীক্ষা দেবে অবশ্যই ভিডিওটা দেখে নাও, এটা রিভিশন ভিডিও। আর যারা আরও বিভিন্ন পরীক্ষা দেবে তোমরা অবশ্যই দেখতে পারো, সকলের কাজে লাগবে। তাহলে চলো বিস্তারিত আলোচনা করা যাক। তাহলে দেখো মনসবদার প্রথা কোন সম্রাট চালু করে? তাহলে দেখো এটা হয়ে যাবে আকবর। মনসবদারি প্রথা কে চালু করে? আকবর। তাহলে দেখো এই মনসবদারি প্রথাটা কি? মনসবদারি প্রথাটা হলো মুঘল আমলের সামরিক ও বেসামরিক শাসনের মূল ভিত্তি হলো মনসবদারি ব্যবস্থা। তাহলে বুঝতে পারলে? তাহলে দেখো এই ব্যবস্থা অনুসারে কী হতো? সাম্রাজ্যের সকল পদস্থ কর্মচারীদের বেসামরিক কাজকর্মের সঙ্গে সামরিক দায়িত্ব পালনও তাদের বাধ্যতামূলক কর্তব্য ছিল। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে দেখো এটা মনে রাখতে হবে, এখান থেকে দেখো আরও প্রশ্ন আসে। এই মনসবদারি প্রথাটা আকবর কত সালে চালু করে? তাহলে দেখো এটা কত সালে চালু করে? 1575। 1575 আকবরের রাজত্বের 19তম বছরে। দেখো কোনো কোনো জায়গায় তোমরা পাবে এটা 1577। অবশ্যই 1575 পেলে ওটাই তোমরা ধরবে। আর এই মনসবদারি প্রথাটি উৎস কোন দেশ থেকে? তাহলে কোন দেশ থেকে হচ্ছে? পারস্য। মনে রাখবে পারস্য, যেটা মধ্য এশিয়ার মধ্যে পারস্য, সেখান থেকে মনসবদারি প্রথাটার উৎস। আর আরেকটা প্রশ্ন আসে এখান থেকে, মনসব কথাটির অর্থ কী? মনসব কথাটির অর্থ হলো কি? পদমর্যাদা। এটা অবশ্যই মনে রাখবে, মনসব কথাটির অর্থ হলো পদমর্যাদা। মানে দেখো কী দাঁড়াচ্ছে, মনসবদার কারা ছিলেন? যারা বিভিন্ন স্তরে মনসব গ্রহীতাগণ, তারা মনসবদার নামে পরিচিত ছিলেন। আর আরেকটা জিনিস দেয়, এই মনসবদারি প্রথাটা কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল? জাট ও সওয়ার। এই দুটো জিনিস মনে রাখবে, জাট ও সওয়ার। তাহলে দেখো জাট কি, তাহলে আমাদের বুঝতে হবে জাট কি। তাহলে দেখো একজন মনসবদারের অধীনে সৈন্য সংখ্যা কতগুলো ছিল সেটা নির্ভর করতো জাটপথ। আর সওয়ার বলতে কি বোঝায়? অশ্বারোহীর সংখ্যা। অশ্বারোহী মানে ঘোড়ার সংখ্যা। তাহলে আশা করি তোমরা ক্লিয়ার। দেখো তারপরে বলছো খানুয়ার যুদ্ধ কত সালে হয়? খানুয়ার যুদ্ধ, তাহলে দেখো এটা কত হবে? 1527। খানুয়ার যুদ্ধ 1527। দেখো বাবরের 4টা যুদ্ধ অবশ্যই মনে রাখবে, পরীক্ষা খুবই আসে। এর ট্রিক্স হলো, দেখো পানি খেয়ে চলে আসে ঘরে। পানি খেয়ে চলে আসে ঘরে। তাহলে দেখো পানি দিয়ে কী হচ্ছে? পানিপথের প্রথম যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধ সেখানে পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়? 1526। তাহলে বাবর কাকে পরাজিত করে পানিপথের প্রথম যুদ্ধে? ইব্রাহিম লোদিকে। দেখো তাহলে দ্বিতীয় যুদ্ধ কোনটা? এই বাবরের খানোয়ার যুদ্ধ, যেটা 1527। তাহলে এই খানোয়ার যুদ্ধ 1527 সালে মেবারের রানা সঙ্গ, দেখো মেবারের রানা সঙ্গ বা রানা সংগ্রাম সিংহ, অবশ্যই মনে রাখবে রানা সঙ্গ বা রানা সংগ্রাম সিংহকে পরাজিত করে খানোয়ার যুদ্ধে মেবারের রানা 1527 সালে। তাহলে দেখো এই খানোয়ার যুদ্ধকে বলা হয় যেটা বাবর ধর্মযুদ্ধের ঘোষণা করেছিল, জিহাদের ঘোষণা করেছিল। তাহলে দেখো বাবরের দুটো যুদ্ধ জিহাদ, একটা হলো 1527, আরেকটা হলো 1528। তাহলে দেখো খেয়ে দিয়ে খানোয়ার হচ্ছে যেটা বললাম। তারপরে হলো 1528 যেটা পানি খেয়ে চলে আসে, তাহলে চান্দিনী। তাহলে চান্দিনী 1528, যেটা বাবর কাকে পরাজিত করে? মেদিনী রায়। তাহলে মনে রাখবে মেদিনী রায়। তাহলে দেখো চান্দিনীর যুদ্ধ মেদিনী রায়। তাহলে এই চান্দিনীর যুদ্ধ বাবরের হলো ধর্মযুদ্ধ, মানে এই চান্দিনীর যুদ্ধকে তিনি জিহাদ ঘোষণা করেছিল। আর 1529 বাবর যেটা পানি খেয়ে চলে আসে ঘরে, ঘরে দিয়ে হচ্ছে ঘরগোড়া। তাহলে এইভাবে টিক্সে মনে রাখবে 1529 বাবর মামুদ লোদির নেতৃত্বাধীন আফগান বাহিনীকে পরাজিত করে। তাহলে কাকে পরাজিত করে? মামুদ লোদির নেতৃত্বাধীন আফগান বাহিনীকে তিনি পরাজিত করে। তাহলে আশা করি ক্লিয়ার। এই 4টা যুদ্ধ অবশ্যই তোমরা ভালোভাবে মনে রাখবে, কারণ এই 4টার মধ্যে পরীক্ষায় কিন্তু দেয়। আর বাবর গাজী উপাধি যে গ্রহণ করে কোন যুদ্ধের পর? এই খানোয়ার যুদ্ধের 1527 খানোয়ার যুদ্ধের পর বাবর গাজী উপাধি গ্রহণ করে। আর এই খানোয়ার যুদ্ধ ছিল 10 ঘন্টা ব্যাপী যুদ্ধ। আশা করি তোমরা সকলে বুঝতে পারলে। দেখো তারপরে প্রশ্ন আমরা চলে যাই, কনজ বা বিলগ্রামের যুদ্ধ কত সালে হয়? কনজ বা বিলগ্রামের যুদ্ধ কবে হয়? তাহলে দেখো এটা কবে হবে? কনজ বা বিলগ্রামের যুদ্ধ 1540। 1540। তাহলে দেখো হুমায়ুনের দুটো যুদ্ধ খুবই আসে পরীক্ষায়। একটা হলো, প্রথম হলো চৌসা, যেটা বিহারের বক্সারের নিকট হয় চৌসা। তাহলে এই দেখো এই চৌসা যুদ্ধ হচ্ছে কত সালে? 1539 সালে। হ্যাঁ, আরেকটা কনজ বা বিলগ্রাম, এটা হচ্ছে কত সালে? 1540। তাহলে দেখো এই দুটো যুদ্ধই হচ্ছে কার কার মধ্যে? শেরশাহ আর হুমায়ুনের মধ্যে। শেরশাহ আর হুমায়ুনের মধ্যে। আর এই দুটো যুদ্ধেই কে জয়ী হয়? শেরশাহ। তাহলে অবশ্যই মনে রাখবে দুটো যুদ্ধ কে জয়ী হয়? শেরশাহ।
তাহলে দেখো যেটা দেখলাম আমরা চৌসার যুদ্ধ, যেটা হচ্ছে 1539 সালে, এই চৌসার যুদ্ধে শেরশাহ হুমায়ুনকে পরাজিত করার পর দেখো শেরশাহর নাম ছিল শের খান, এই শেরশাহর বাল্য নাম ছিল ফরিদ খাঁ, তারপর তিনি বাঘ মেরে হয়েছে শের খান। আর এই চৌসার যুদ্ধের পর তিনি উপাধি নিচ্ছে শেরশাহ, মানে চৌসার যুদ্ধে তিনি জয়ী হচ্ছে 1539 সালে, তারপর তিনি কোন উপাধি নেয়? শেরশাহ, মানে শের খান থেকে হচ্ছে শেরশাহ। আর 1540 সালে যেখানে শেরশাহ হুমায়ুনকে পরাজিত করছে কনৌজ বা বিলগ্রামের যুদ্ধে, তাহলে এই যুদ্ধ হুমায়ুন পরাজিত হয়, তাহলে এটার অ্যান্সার হবে 1540। দেখো তাহলে এই যুদ্ধে পরাজয়ের পর হুমায়ুন 1540 থেকে 1540 থেকে পুরো নির্বাসিত জীবন কাটায়, আবার এসে দিল্লিতে 1555 থেকে দখল করে। যাই হোক, এর পরের প্রশ্নে চলে যাই। গুরু অর্জুন দেবকে কোন মুঘল সম্রাট হত্যা করেন? তাহলে গুরু অর্জুন দেব, দেখো এই গুরু অর্জুন দেব শিখদের পঞ্চম গুরু, পঞ্চম গুরু। তাহলে এই পঞ্চম গুরুকে কে হত্যা করে? জাহাঙ্গীর। তাহলে জাহাঙ্গীর কত সালে? 1606 সালে। 1606 সালে জাহাঙ্গীর পঞ্চম শিখ গুরু কাকে হত্যা করে? অর্জুন দেবকে। কেন? দেখো জাহাঙ্গীরের বড় পুত্র ছিল খুসরু, এই খুসরু সিংহাসনে বসতে চেয়েছিল, আর এই খুসরুকে সাহায্য করে এই শিখ গুরু অর্জুন দেব টাকা দিয়ে, তাই জাহাঙ্গীর তাকে হত্যা করতে বাধ্য হয়। তাহলে আশা করি বুঝতে পারলে জাহাঙ্গীর কেন তাকে হত্যা করেছিল। তাহলে দেখো এই খুসরুকে সাহায্য করার জন্য গুরু অর্জুন দেবকে হত্যা করা হয় কত সালে? 1606 সালে। কে হত্যা করে? জাহাঙ্গীরের নির্দেশে হত্যা করা হচ্ছে। দেখো আরেকটা জিনিস মনে রাখো, ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করে? এটাও প্রশ্ন দেয় পরীক্ষায়। 1675 নবম শিখ গুরু তেগ বাহাদুর, এটাও মনে রাখবে, নবম শিখ গুরু তেগ বাহাদুরকে ঔরঙ্গজেব হত্যা করে। আরেকজন দেখো এই ফারুক শিয়ার, ইনিও একজনকে হত্যা করেন। কাকে? শিখ নেতা বান্দা বাহাদুরকে। দেখো 10টা গুরু থাকে না, তখন তাদের শিখ নেতা থাকে বান্দা বাহাদুর। এই শিখ নেতা বান্দা বাহাদুরকে 1716 সালে তিনি হত্যা করেন। তাহলে এটাও মনে রাখবে, ফারুক শিয়ার শিখ নেতা বান্দা বাহাদুরকে 1716 সালে হত্যা করে। হ্যাঁ, এবার নেক্সট 77-এরটা, নাদির শাহ কোন মুঘল সম্রাটের রাজত্বকালে ভারতে আসেন? তাহলে দেখো এই নাদির শাহ, যাকে বলা হচ্ছে নেপোলিয়ান অফ ইরান। তাহলে দেখো নাদির শাহ কোন সময় রাজত্বকালে ভারতে আসেন? মোহাম্মদ শাহ। তাহলে এটা হয়ে যাবে মোহাম্মদ শাহ, মুঘল সম্রাট মোহাম্মদ শাহ। তাহলে দেখো এই নাদির শাহ 1739 সালে ভারতে আসেন। মুঘল সম্রাটের সাথে তার যুদ্ধ হয় কান্নালের যুদ্ধ, কান্নাল। তাহলে দেখো এই কান্নালের যুদ্ধে মুঘল সম্রাট মোহাম্মদ শাহকে পরাজিত করেন। তারপর এই মুঘল সম্রাট মোহাম্মদ শাহকে বন্দি করেন, তারপরে লুটপাট করে, দিল্লিতে প্রচুর লুটপাট করে তারপরে লুটপাট করে। দেখো এবার এই লুটপাট করার পর কি হয়, যখন নাদির শাহ ফিরে যায়, তখন এই নাদির শাহ ফিরে যাওয়ার সময় তিনি কোহিনূর হিরে আর ময়ূর সিংহাসন সঙ্গে নিয়ে কিন্তু তিনি চলে যায়। যাই হোক, দেখো আরেকটা জিনিস, এই আহমেদ শাহ যিনি ছিলেন মোহাম্মদ শাহের পরবর্তীকালে মুঘল সম্রাট, এই আহমেদ শাহের সময় প্রথম তার সময় মানে অ্যাটাক হচ্ছে, কে অ্যাটাক করছে? আফগান শাসক আহমেদ শাহ আবদালি। এটাও মনে রাখবে, আফগান শাসক আহমেদ শাহ আবদালি প্রথম যে ভারত অভিযান করে, কার সময়? মুঘল সম্রাট আহমেদ শাহের সময়। চলো নেক্সট প্রশ্ন, কোন মুঘল সম্রাটের নাম ছিল সেলিম? তাহলে কোন মুঘল সম্রাটের নাম ছিল সেলিম? তাহলে দেখো কার নাম ছিল? জাহাঙ্গীরের নাম ছিল সেলিম। দেখো এই সেলিমকে আবার বলা হয় বহু প্রার্থনা আর উপবাসের সন্তান। যেমন আমরা জানি হুমায়ুনকে বলা হয় মুঘল আমলে সমস্যার সন্তান, সেরকম এই জাহাঙ্গীরকে বলা হয় বহু প্রার্থনা ও উপবাসের সন্তান, যার নাম ছিল সেলিম। আকবর তাকে ভালোবেসে শেখো বাবা বলে ডাকতেন। আর এই জাহাঙ্গীরের তোমরা কিছু জিনিস মনে রাখতে পারো, তিনি 12টি আইন জারি করেছিলেন। দস্তুরুল আমল পরীক্ষায় প্রচুর দেয়, তিনি 12টি আইন জারি করেন, যা বলেছে দস্তুরুল আমল। আর এই জাহাঙ্গীর আমলকে চিত্রকলা স্বর্ণযুগ বলা হয়। তাহলে আমরা জাহাঙ্গীরের সময়কালকে আমরা বলছি চিত্রকলা স্বর্ণযুগ। আর এই জাহাঙ্গীর মনসবদারি ব্যবস্থায় দু আসপা সি আসপা প্রথা প্রবর্তন করে, দু আসপা ও সি আসপা প্রথা প্রবর্তন করে। আর আরেকটা তার ভালো খুবই কাজ ছিল, তিনি ন্যায় শেকল বা সোনার শেকল বা বেল অফ জাস্টিস
তিনি প্রবর্তন করেন। বেল অফ জাস্টিস, বেল অফ জাস্টিস কি দেখো, আগ্রা দুর্গ থেকে পুরো যমুনা নদীর তীর পর্যন্ত, ধরো এটা আগ্রা দুর্গ, এখান থেকে যমুনা নদীর তীর পর্যন্ত 30 গজ লম্বা একটা সোনার শিকল ঝোলানো ছিল। এই সোনার শিকলটা কেন ঝোলানো ছিল, যখন প্রজা মনে করতো তার সাথে কোনো অত্যাচার হতো তখন কি করতো, এই ঘণ্টাটা, এই যে ঘণ্টা ছিল 30 গজ লম্বা, তার এখানে ঘণ্টা তিনি বাজাতেন, তখন কি করতেন, সম্রাট অ্যাভেলেবেল হয়ে দেখা দিতেন, তার অভিযোগ প্রজাদের শুনতেন। যাই হোক, খুবই ভালো কাজ বেল অফ জাস্টিস, যেটাকে ন্যায়ের শিকল বলা হয়, যেটা জাহাঙ্গীর প্রবর্তন করে। নেক্সট দেখো, নেক্সট হলো মুঘল রাজত্বকালে স্বর্ণযুগ কোন সম্রাটের আমলকে বলা হয়। তাহলে দেখো, মুঘল রাজত্বের স্বর্ণযুগ কোন সম্রাটের আমলকে বলা হয়, শাহজাহান। তাহলে শাহজাহানকে বলা হচ্ছে মুঘল রাজত্বের স্বর্ণযুগ। আরেকটা জিনিস মনে রাখবে, মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ সেটাও বলা হচ্ছে কাকে, শাহজাহানকে। কারণ শাহজাহান অনেক কিছু নির্মাণ করেন, আমরা জানি শাহজাহান প্রচুর কিছু নির্মাণ করেন। তিনি কি কি নির্মাণ করেন, তিনি মতি মসজিদ নির্মাণ করেন, জামা মসজিদ নির্মাণ করেন, লালকেল্লা, তারপরে আরও অনেক কিছু, লালকেল্লা, দেওয়ানি আম, দেওয়ানি খাস। তাহলে এরকম আমরা দেখি শাহজাহান অনেক কিছু করে, তাই শাহজাহানকে বলা হয় প্রিন্স অফ বিল্ডার্স। তিনি অনেকগুলো আমলকে বলা হয় মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ। তাহলে এটা হয়ে যাবে শাহজাহান। তারপরে প্রশ্ন দেখো, তুজুকি বাবরি কোন ভাষায় লেখা, তুজুকি বাবরি কোন ভাষায় লেখা। তুজুকি বাবরি হলো, দেখো একটা তোমরা মনে রাখবে, প্রথম দেখো, এই মুঘল আমলে ম্যাক্সিমাম যে জীবনীগুলো আছে সব ম্যাক্সিমাম ফার্সি ভাষায় লেখা। শুধু দেখো এই তুজুকি বাবরি, এই তুজুকি বাবরিটা শুধু মনে রাখবে উর্দু ভাষা। তাহলে তুজুকি বাবরি কোন ভাষায় লেখা আছে, উর্দু ভাষা। তাহলে তারপর দেখো, যেটা আমরা দেখি তুজুকি বাবরি, যেটা বাবর নিজের আত্মজীবনী লিখে, তুজুকি বাবরি যেটা উর্দু ভাষায় লেখা হয়। আর এরপরে যে আমরা নেক্সটগুলো দেখবো, যে হুমায়ুন নামা, যেটা কে লিখে, হুমায়ুনের বোন গুলবদন বেগম, সেটা ফার্সি ভাষায়। তারপরে আকবর নামা আইনি আকবরী, যেটা কি লেখেন, আবুল ফজল, সেটা ফার্সি ভাষায়। তারপরে দেখো তুজুকি জাহাঙ্গীরি, যেটা যেটা জাহাঙ্গীরের আত্মজীবনী। দেখো দুজন মুঘল সম্রাটের দুজন আত্মজীবনী লেখে, একজনকে, একজন হলো বাবর, একজন হলো জাহাঙ্গীর। দেখো এই জন্য তাদের নামগুলো আছে, দেখো তুজুকি বাবরি, যেমন তুজুকি জাহাঙ্গীরি, বা আমরা ওখানে বলছি বাবর নামা, সেরকমই। বা আমরা কিন্তু মনে রাখতে হবে তুজুক থাকলে সেটা অটোবায়োগ্রাফি, আর বাকিদেরটা বায়োগ্রাফি। দেখো তাহলে আমরা দেখলাম জাহাঙ্গীর পর্যন্ত। তাহলে শাহজাহানের বই যেমন একটা আছে পাতশাহনামা, তাহলে এই পাতশাহনামা কে লিখেন, আব্দুল হামিদ লাহোরি। তাহলে এটা মনে রাখবে, এই পাতশাহনামা থেকে আমরা শাহজাহানের রাজত্বের সময় জানতে পারি, যেটা লিখে আব্দুল হামিদ লাহোরি। আরেকটা বই শাহজাহান নামা, যেটা থেকে শাহজাহান সম্পর্কে জানা যায়, সেটা লিখেন হলো ইনায়েত খান। শাহজাহান নামা কে লিখে, ইনায়েত খান। হ্যাঁ, আরেকটা ঔরঙ্গজেব। দেখো ঔরঙ্গজেবের একটা আছে, ঔরঙ্গজেব ফতোয়াই আলমগিরি একটা সংকলন করেন। ফতোয়া মানে দেখো কিছু নিয়মকানুন আদেশ জারি করা, এই ফতোয়াই আলমগিরি কে সংকলন করেন, ঔরঙ্গজেব। চলো তারপরে নেক্সট প্রশ্ন, আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন। তাহলে দেখো আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন, টোডরমল। অবশ্যই মনে রাখবে রাজস্ব মন্ত্রী টোডরমল। আর এই টোডরমল শেরশাহর রাজস্ব মন্ত্রী ছিলেন, শেরশাহ রাজস্ব মন্ত্রী ছিলেন কে, এই টোডরমল। তাহলে এই মানসিংহ কে ছিলেন, আকবরের সেনাপতি মানসিংহ, যেটা আমরা দেখি হলদিঘাটের যুদ্ধে মহারানা প্রতাপকে 1576 কে পরাজিত করে আকবর, সেখানে এই মানসিংহ নেতৃত্ব দেন। তাহলে এই মানসিংহকে সেনাপতি। তাহলে দেখো এই বীরবলকে, এই বীরবল হলো হাস্যরসিক। তোমরা বীরবল অনেক ছোট ছোট চুটকিগুলো তোমরা পড়েছো, হাসির গল্পগুলো। তাহলে বীরবল হলো হাস্যরসিক। তাহলে দেখো এই বীরবলের অরিজিনাল নাম কী ছিল, মহেশ দাস। তাহলে বীরবলের অরিজিনাল নাম কী ছিল, মহেশ দাস। আর এই বীরবলের উপাধি ছিল কবি প্রিয়, বীরবলের উপাধি ছিল কবি প্রিয়। তাহলে দেখো তানসেন, তাহলে তানসেন, তাহলে দেখো আকবরের নবরত্নগুলোর মধ্যে খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা দেয়। তাহলে এই তানসেনের আসল নাম কী ছিল, রামতনু পাণ্ডে। তানসেনের আসল নাম ছিল রামতনু পাণ্ডে। তাহলে আশা করি বুঝতে পারলে। নেক্সট হলো হুমায়ুনের সমাধি কোথায় আছে। তাহলে দেখো হুমায়ুনের সমাধি কোথায় আছে, হুমায়ুনের সমাধি আছে দিল্লিতে, হুমায়ুনের সমাধি আছে দিল্লিতে। তাহলে দেখো এই হুমায়ুনের সমাধিকে বলা হয় তাজমহলের পূর্ব সংস্কারক। মানে তাজমহল এই হুমায়ুনের সমাধির মতোই দেখতে, হুমায়ুনের যে সমাধিটা আছে। তাহলে দেখো হুমায়ুনের সমাধি তো আগে নির্মাণ হয়, তাহলে তাজমহল সেটাকে অনুকরণ করে, মানে এরকমই বলা হয়। তাহলে হুমায়ুনের সমাধিকে বলা হচ্ছে তাজমহলের পূর্ব সংস্কারক। তাহলে এটা মনে রাখবে তোমরা অবশ্যই। দেখো তাহলে বাবরের সমাধি কোথায় আছে, ধরো বাবরের সমাধি কোথায় আছে, কাবুল। কিন্তু বাবর কোথায় মারা যায়, বাবর মারা যায় আগ্রা, কিন্তু পরবর্তীকালে বাবরের সমাধি নিয়ে যায় কাবুল। তাহলে দেখো তারপরে আকবর, তাহলে আকবরের সমাধি কোথায় আছে মনে রাখতে হবে।
দেখো আকবরের মৃত্যুস্থান হলো আগ্রার ফতেপুর সিকরি, আগ্রার ফতেপুর সিকরি। কিন্তু আকবরের সমাধিক্ষেত্র আছে সিকান্দ্রার আগ্রা, সিকান্দ্রা কোথায়? আগ্রা। তাহলে মনে রাখতে হবে সিকান্দ্রা আগ্রা। তাহলে জাহাঙ্গীরের সমাধিস্থল কোথায় আছে? জাহাঙ্গীর, সেটা মনে রাখতে হবে লাহোরের দিলকুশা উদ্যানে, লাহোরের দিলকুশা উদ্যানে, লাহোরের দিলকুশা উদ্যানে। আর শাহজাহানের আমরা জানি কোথায় আছে? শাহজাহানের তাজমহলের ভিতরে। আর ঔরঙ্গজেব, তাহলে ঔরঙ্গজেবের সমাধি কোথায় আছে? ঔরঙ্গজেবের সমাধি ঔরঙ্গাবাদ, ঔরঙ্গাবাদ। তাহলে এই ঔরঙ্গাবাদ কোথায়? মহারাষ্ট্রে। তাহলে ঔরঙ্গাবাদ কোথায়? মহারাষ্ট্রে। তাহলে দেখো এরমভাবে তোমরা যদি একটু ভালো করে দেখে যাও তাহলে দেখো এর মধ্যে প্রশ্ন তোমরা পাবেই পাবে। কারণ কি আসবে সেটা আমরা নির্দিষ্ট করে বলতে পারি না, কিন্তু সেই কনসেপ্টের মধ্যে আসবে, তাই আমাদের কনসেপ্টটা কিন্তু ভালো করে বুঝতে হবে। আর অবশ্যই যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, কারণ তোমাদের বলো আমি এরকম আরও চ্যাপ্টার ওয়াইজ তোমাদের দিব। অবশ্যই চ্যানেলের সাথে তোমরা যুক্ত থাকো। দেখো নেক্সট, পাট্টা ও কবিলত প্রথা কে চালু করেন? তাহলে দেখো এই পাট্টা ও কবিলত প্রথা কে চালু করেন, পরীক্ষা খুবই আসে। তাহলে কে চালু করেন পাট্টা ও কবিলত প্রথা? শেরশাহ। তাহলে দেখো এই পাট্টা কি আমাদের মনে রাখতে হবে, পাট্টা কি? দেখো পাট্টা হলো যেটা হলো সরকারের কাছ থেকে, ধরো একটা নির্দিষ্ট জায়গার একটা জমি দেওয়া হচ্ছে, এই জমির উপর বলা হচ্ছে এই জমি এতটা তারিখে দিয়ে দেওয়া হচ্ছে। এবার সেটাকে সরকারের তরফ থেকে যেটা দেওয়া হচ্ছে সেটাকে বলা হচ্ছে পাট্টা। এবার দেখো যে জমিটা যে কোনো প্রজাকে দেওয়া হচ্ছে, এবার সেই প্রজা যখন বলছে এই একটা নির্দিষ্ট ডেটের মধ্যে একটা তিনি বলে কবুল করছে যে আমি অমুক ডেটের মধ্যে আমি এই জমির উপর যতটা ট্যাক্স হয় আমি সেই দায়িত্ব আমি সেটা দিয়ে দেবো। তাহলে প্রজার তরফ থেকে যে অঙ্গীকার সেটাকে বলা হচ্ছে কবুলিয়ত। আর পাট্টা কি? সরকারের কাছ থেকে যেটা দেওয়া হচ্ছে সেটা হলো পাট্টা, আর প্রজার কাছ থেকে যেটা করা হয়, প্রজার কাছ থেকে এটা অঙ্গীকার করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে কবুলিয়ত। তাহলে এটা কে চালু করে? শেরশাহ। তাহলে আমাদের মনে রাখতে হবে যে এই দেখো শেরশাহ, এই মুঘল আমলে দেখো শেরশাহ, যেটা আমরা দেখি সুর বংশ, যেটা মুঘল আমলে মাঝখানে চলে আসে সুর বংশ, যেটা 1540 থেকে 1555 বা 56 ধরা হয়। তাহলে দেখো এই শেরশাহ তিনি এই সুর বংশের প্রথম শাসক ছিলেন। তাহলে কত থেকে কত? 1540 থেকে 1545। তাহলে দেখো এই সুর বংশকে বলা হচ্ছে দ্বিতীয় আফগান সাম্রাজ্য, আফগান বংশ। দেখো তাহলে প্রথম আফগান ডাইনেস্টি কোনটাকে বলা হয়? যেটা হলো লোদি বংশ, যেটা তোমরা সুলতানি যুগ লোদি বংশ, সেটা হলো প্রথম হলো আফগান বংশ দিল্লিতে, আফগান বংশ। তাহলে দেখো ওই আফগান বংশ প্রথম যেটা হলো লোদি বংশ, কে প্রতিষ্ঠা করে? বহলুল লোদি। তাহলে দ্বিতীয় আফগান বংশ কোনটা? দ্বিতীয় আফগান বংশ হলো এই সুর বংশ। তাহলে দ্বিতীয় এই আফগান বংশ বা আফগান সাম্রাজ্যের প্রতিষ্ঠা থাকে শেরশাহ। দেখো তাহলে শেরশাহ, দেখো শেরশাহের কিছু নির্মাণ মনে রাখতে হবে। গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, প্রচুর পরীক্ষা আছে। গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, পুরনো কেল্লা, এগুলো অবশ্যই তোমরা মনে রাখবে। কিলা-ই কুয়োনা মসজিদ, কিলা-ই কুয়োনা মসজিদ। তারপরে রোটাসগড়ে একটা দুর্গ করেছিল। চলো এবার নেক্সট, হ্যাঁ, কুতুব মিনারের সাথে কে জড়িত নয়? কুতুব মিনারের সাথে কে জড়িত নয়? তাহলে দেখো কুতুব মিনার, এই কুতুব মিনার কে নির্মাণ করেন? কুতুব মিনার কুতুবউদ্দিন আইবক। তাহলে কুতুব মিনার নির্মাণ শুরু করেন কে? কুতুবউদ্দিন আইবক। কার স্মৃতির উদ্দেশ্যে? সুফি সাধক কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি স্মৃতির উদ্দেশ্যে কুতুব মিনার নির্মাণ কাজ শুরু করেন কে? কুতুবউদ্দিন আইবক। তাহলে এই কুতুবউদ্দিন আইবক তাহলে কি করছে? কুতুব মিনার নির্মাণ কাজ শুরু করে। তাহলে কে শেষ করে? ইলতুৎমিশ। তাহলে কুতুব মিনার নির্মাণ কাজ কে শেষ করে? ইলতুৎমিশ। তাহলে দেখো পরবর্তীকালে এটাকে সংস্কার কে করে? পুনরায় সংস্কার, মানে দেখো ফিরোজ শাহ তুগলকের আমলে কী হয়েছিল? কুতুব মিনারে বাজ পড়ে ক্ষতি হয়েছিল, তখন ফিরোজ শাহ তুগলক এটাকে পুরো সংস্কার করেন। আরেকজনের নাম পাই আমরা সিকান্দার লোদি, ইনিও কুতুব মিনার পুনঃসংস্কার করে, রিপেয়ার করে। তাহলে আইবক, ইলতুৎমিশ, ফিরোজ শাহ তুগলক, সিকান্দার লোদি, এই নামগুলো তোমরা অবশ্যই মনে রাখবে যারা কুতুব মিনারের সাথে জড়িত। আর এই মোহাম্মদ বিন তুগলক কোনো জড়িত না, তাহলে উত্তর হয়ে যাবে মোহাম্মদ বিন তুগলক। নেক্সট, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়? দেখো তরাইনের যুদ্ধ খুবই আসে, তরাইনের যুদ্ধ পরীক্ষায়। এই তরাইনের যুদ্ধ দেখো দ্বিতীয় যুদ্ধ কবে হয়? তাহলে আমরা দেখব তরাইনের দুটো যুদ্ধ, একটা 1191 আর একটা হলো 1192। তাহলে এই তরাইনের দুটো যুদ্ধ কার কার মধ্যে হচ্ছে? একদিকে মোহাম্মদ ঘুরি আর একদিকে পৃথ্বীরাজ চৌহান, মোহাম্মদ ঘুরি আর একদিকে হলো পৃথ্বীরাজ চৌহান। তাহলে দেখো এই দুজনের মধ্যে হচ্ছে তরাইনের যুদ্ধ। তাহলে দেখো প্রথমটায় 1191 পৃথ্বীরাজ চৌহান জয়ী হয়, আর পরেরটায় মোহাম্মদ ঘুরি জয়ী হয়। তাহলে বুঝতে পারলে, তাহলে তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়? 1192। তরাইনের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে 1192। তাহলে সেখানে কে জয়ী হয়? মোহাম্মদ ঘুরি। তাহলে প্রথমটা কবে হচ্ছে? 1191, সেখানে কে জয়ী হয়? পৃথ্বীরাজ চৌহান। আরেকটা দেখো 1194, যেখানে মোহাম্মদ ঘুরি
মোহাম্মদ ঘুরি কাকে পরাজিত করছে? কনৌজের রাজা জয়চাঁদকে। কনৌজের রাজা জয়চাঁদ, যেটাকে বলা হয় চান্দোয়ার যুদ্ধ। কনৌজের রাজা জয়চাঁদকে পরাজিত করছে, যেটাকে বলা হয় চান্দোয়ার যুদ্ধ 1194 সালে। নেক্সট, সুলতান মাহমুদ মোট কতবার ভারত আক্রমণ করে? দেখো সুলতান মাহমুদ আমাদের অবশ্যই মনে রাখতে হবে, সুলতান মাহমুদ থেকে কিন্তু আমাদের কমনলি প্রশ্ন আসে। তাহলে দেখো এই সুলতান মাহমুদ 1000 থেকে 1027 মোট 17 বার তিনি ভারত আক্রমণ করেন। মোট 17 বার, আমরা যেটা জানি মোট 17 বার তিনি ভারত আক্রমণ করেন এই সুলতান মাহমুদ। তাহলে এটা হয়ে যাচ্ছে 17 বার। তাহলে দেখো সুলতান মাহমুদে আমরা কিছু অভিযান দেখব যেগুলো পরীক্ষা খুবই আসে। সুলতান মাহমুদের প্রথম অভিযান হলো 1000 খ্রিস্টাব্দে, প্রথম হলো পাঞ্জাবের শাহী রাজ্যের বিরুদ্ধে। তাহলে 1000 খ্রিস্টাব্দে কার প্রথম অভিযান? পাঞ্জাবের শাহী রাজ্যের বিরুদ্ধে। আরেকটা আমরা শেষ দেখে নিই 1027 মাহমুদের শেষ অভিযান কাদের বিরুদ্ধে? জাটদের বিরুদ্ধে। জাটদের বিরুদ্ধে। আর সবচেয়ে মাহমুদ থেকে একটা খুবই আসে পরীক্ষায়, এই সুলতান মাহমুদ কত সালে সোমনাথ মন্দির আক্রমণ করে? সোমনাথ মন্দির, গুজরাটে সোমনাথ মন্দির আক্রমণ করে, যেটা ছিল মাহমুদের সবথেকে বড় অভিযান, যিনি ধ্বংস করে সোমনাথ মন্দির, প্রচুর লুটপাট করে। তাহলে 1025 থেকে 1026 সেটা হলো সোমনাথ মন্দির। আরও মাহমুদের আমরা কিছু দেখে নিই। মাহমুদের কাশ্মীর অভিযান 1015-তে, কিন্তু প্রথম অভিযান তার ব্যর্থ। দ্বিতীয় অভিযান কাশ্মীর হলো 1021। তাহলে মাহমুদের কাশ্মীর অভিযান দুটো, 1015, 1021। মাহমুদের 1018-তে মথুরা অভিযান, মাহমুদের 1018-তে মথুরা অভিযান তোমরা মনে রাখতে পারো। 1019-এ কনৌজ অভিযান, 1019-এ কনৌজ অভিযান। তাহলে এই কটা অভিযানগুলো তোমরা আপাতত মনে রাখো। চলো নেক্সট, আড়াই দিন কা ঝোপড়া কে নির্মাণ করে? আড়াই দিন কা ঝোপড়া কে নির্মাণ করে? আড়াই দিন কা ঝোপড়া নির্মাণ করেন কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক। দেখো কুতুবউদ্দিন আইবক দুটো মসজিদ নির্মাণ করে। একটা হলো দিল্লিতে কুহতুল ইসলাম মসজিদ, দিল্লিতে কুহতুল ইসলাম মসজিদ, সেটা দিল্লিতে করে। আর আজমিরে আড়াই দিন কা ঝোপড়া নামক মসজিদ করে। এটা কোথায়? আজমিরে করেন। আজমির কোথায়? রাজস্থান। তাহলে কুতুবউদ্দিন আইবক আজমিরে আড়াই দিন কা ঝোপড়া নির্মাণ করে, আড়াই দিন কা ঝোপড়া নামক মসজিদ তিনি নির্মাণ করে কোথায়? রাজস্থানে আজমিরে। আরেকটা দিল্লিতে খুবই আসে, কুতুবুল ইসলাম মসজিদ নির্মাণ করে। যাই হোক, এই আইবককে লক্ষ্যদাতা বলা হয়, এটা অবশ্য মনে রাখবে। আইবককে লক্ষ্যদাতা বলা হয়। যেমন লক্ষ্যদাতা বলা হয়, যেমন আরেকজনকে লক্ষণ সেনকে লক্ষ্যদাতা বলা হয়, কারণ লাখ লাখ টাকা দান করতেন, তাই তাদের লক্ষ্যদাতা বলা হয়। নেক্সট, তুগলক বংশের শ্রেষ্ঠ শাসককে? তুগলক বংশের শ্রেষ্ঠ শাসককে? তাহলে তুগলক বংশে দেখো প্রতিষ্ঠাতা গিয়াসউদ্দিন তুগলক। তাহলে শ্রেষ্ঠ শাসক মোহাম্মদ বিন তুগলক। দেখো তাহলে এই মোহাম্মদ বিন তুগলক খুবই ইম্পর্টেন্ট, যার সময় সুলতানি সাম্রাজ্য দেখো সব থেকে বড় হয়ে যায়। এই কার সময়? এই মোহাম্মদ বিন তুগলকের সময় সব থেকে বড় হয়ে যাচ্ছে তুগলক সাম্রাজ্য। আর এনার সময় এত বড় হচ্ছে, আবার এনার সময় স্বাধীন হয়ে যাচ্ছে। যেমন আমরা দেখি দুটো হয়ে যাচ্ছে এই সময়। এখানে দেখো, এখানে কৃষ্ণ তুঙ্গভদ্রা নদী রায়চুর দোয়াব, নিচে হলো বাহমনি। তাহলে দেখো এখানে বিজয়নগর 1336 হরিহর বুক্কা, আর এখানে হচ্ছে বিজয়নগর 1336 হরিহর বুক্কা, আর উপরে হলো বাহমনি 1347 আলাউদ্দিন হাসান বাহমন শাহ। মানে বাহমনিরা এখানে থাকতো, আর এখানে মাঝখানে হলো কৃষ্ণ তুঙ্গভদ্রা নদীর দোয়াব। তাহলে এই নিচের পাটটা বিজয়নগর সাম্রাজ্য, আর উপরের পাটটা বাহমনি, মানে আলাদাভাবে স্বাধীন হয়েছে মোহাম্মদ বিন তুগলক রাজত্বকালে। আচ্ছা, এই মোহাম্মদ বিন তুগলককে আমরা যাকে বলছি পাগলা রাজা, কিন্তু তিনি ছিলেন সবথেকে শিক্ষিত সুলতান। তিনি প্রথম সুলতান যিনি হিন্দুদের হোলি, দশেরা বিভিন্ন অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন। চলো এবার নেক্সট, রেশনিং ব্যবস্থা কে চালু করেন? রেশনিং ব্যবস্থা কে চালু করেন? খুবই আসে পরীক্ষায়। রেশনিং ব্যবস্থা কে চালু করেন? রেশনিং ব্যবস্থা চালু করেন হলো আলাউদ্দিন খলজি। খলজি বংশের শ্রেষ্ঠ শাসক হলো আলাউদ্দিন খলজি, যাকে বলা হয় দ্বিতীয় আলেকজান্ডার বা সিকান্দারি সানি। তিনি বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা করেন, বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা, তিনি রেশনিং ব্যবস্থা চালু করেন। তাহলে এই আলাউদ্দিন খলজিতে কিন্তু পরীক্ষা প্রচুর আসে। যেমন আলাউদ্দিন খলজির দক্ষিণে একজন প্রধান সেনাপতি কে ছিলেন? মালিক কাফুর, যাকে বলা হয় হাজার দিনারি, যে মালিক কাফুরকে বলা হয়। দক্ষিণের প্রধান সেনাপতি ছিলেন মালিক কাফুর। তাহলে আলাউদ্দিন খলজি কিন্তু তোমরা একটু ভালো করে পড়ে যাবে, কারণ আলাউদ্দিন খলজি থেকে প্রচুর পরীক্ষা কিন্তু প্রশ্ন দেয়। এবার নেক্সট আমরা দেখি 40 চক্র গঠন করেন দিল্লির কোন সুলতান? 40 চক্র। দেখো তাহলে এই 40 চক্র কোন সুলতান গঠন করেন? 40 চক্র বা যাকে বলা হচ্ছে বন্দেগানি চাহেলগানি। তাহলে এই 40 চক্র কি? যাকে বলা হচ্ছে বন্দেগানি চাহেলগানি। 40 চক্র হলো লাইক মন্ত্রিসভার মতো, মানে 40 জন এখানে তুর্কি আমিররা,
এদের নিয়ে 40 চক্র গঠন হয়, যাদের কাজ হলো সম্রাটকে পরামর্শ দেওয়া, মানে এখানে সুলতানকে পরামর্শ দেওয়া, কিন্তু সম্রাট হবে না, এদেরকে সুলতান বলা হয়। আর সম্রাট যেমন বলা হয় মুঘল যুগের শাসকদেরকে। তাহলে এই দিল্লির সুলতানকে পরামর্শ দেওয়ার জন্য এখানে ইলতুৎমিশ কে পরামর্শ দেওয়ার জন্য মানে 40 জন, মানে যারা হলো লাইক মন্ত্রিসভার মতো, যাদের কাজ হলো পরামর্শ দেওয়া। তাহলে এই 40 জনকে নিয়ে 40 চক্র গঠন করে, যাকে বলে বন্দেগানি চাইলগানি। তাহলে এটা কে গঠন করে? ইলতুৎমিশ। তাহলে দেখতে হবে এই 40 চক্র আবার কে ভেঙে দেয়? তাহলে বলবন 40 চক্র ধ্বংস করেন বা বন্দেগানি চয়েলগানি ভেঙে দেন, এটা অবশ্য মনে রাখবে। নেক্সট, দাগ ও হুলিয়া প্রথা চালু করেন দিল্লির কোন সুলতান? দেখো, তাহলে এই দাগ ও হুলিয়া প্রথা, দাগ কি? দাগ হলো ঘোড়ার পিঠে দাগ দিয়ে দেওয়া হলো দাগ। আর হুলিয়া কি? হুলিয়া হলো সৈনিকদের আইডেন্টি কার্ড, মানে আইডেন্টি কার্ডের মতো সৈনিকদের চিহ্নিতকরণের জন্য। আর দাগ হলো ঘোড়ার পিঠে অশ্ব চিহ্নিতকরণ, মানে ঘোড়া চিহ্নিতকরণের জন্য দাগ। আর হুলিয়া হলো সৈনিকদের চিহ্নিত করার জন্য তাদের দৈহিক বৈশিষ্ট্য লিপিবদ্ধকরণ, মানে এক প্রকার আইডেন্টি কার্ড। তাহলে এই দাগ ও হুলিয়া প্রথা কে চালু করেন? আলাউদ্দিন খলজি। দেখো, এই দাগ ও হুলিয়া প্রথা আবার পুনরায় কে চালু করেন? শেরশাহ। পুনরায়, দেখো ওটা কিন্তু পুনরায় আবার শেরশাহ কিন্তু আবার পরবর্তীকালে চালু করেন এই দাগ ও হুলিয়া প্রথা। তাহলে এটার উত্তর হয়ে যাচ্ছে দাগ ও হুলিয়া প্রথা চালু করেন কোন সুলতান? আলাউদ্দিন খলজি। আচ্ছা, এই গিয়াসুদ্দিন তুগলক তোমরা একটা মনে রাখতে পারো, ইনি তুগলকাবাদ শহর প্রতিষ্ঠা করেন, ইনি প্রথম সেচখাল নির্মাণ করেন। আর দিল্লি সুলতানদের মধ্যে যার উপাধি ছিল প্রথম গাজী মালিক, গাজী উপাধি তিনি প্রথম নেয়। তাহলে এই গাজী উপাধি প্রথম কে নেয়? এই গিয়াসুদ্দিন তুগলক। আর তিনি প্রথম সেচখাল নির্মাণ করে। আর এই ব্যাপক পরিমাণে সেচখাল, ব্যাপক পরিমাণে শহর, ব্যাপক পরিমাণে হাসপাতাল, ব্যাপক পরিমাণে কুয়ো, তাহলে এগুলো হয়ে গেল হবে ফিরোজ শাহ তুগলক, এগুলো হয়ে গেল হবে ফিরোজ শাহ তুগলক। নেক্সট, দিল্লির কোন সুলতান সর্বপ্রথম বেকার সমস্যা সমাধানের জন্য কর্মনিয়োগ দপ্তর প্রতিষ্ঠা করেন? তাহলে কোন সুলতান কর্মনিয়োগ দপ্তর প্রতিষ্ঠা করেন? এটা পরীক্ষায় প্রচুরই আসে, পরীক্ষা কর্মনিয়োগ দপ্তর বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ। তাহলে এটা ফিরোজ শাহ তুগলক তিনি প্রতিষ্ঠা করেন, ফিরোজ শাহ তুগলক কর্মনিয়োগ দপ্তর। দেখো, এই ফিরোজ শাহ তুগলকের তোমরা কিছু মনে রাখবে, তিনি 24 ধরনের কর বাতিল করেন, 24 ধরনের কর। তাহলে কোরআন প্রবর্তিত তিনি 4 ধরনের ট্যাক্স চালু রাখেন। কোরআন প্রবর্তিত তিনি কত ধরনের ট্যাক্স চালু রাখেন? 4 ধরনের। তাহলে এই 4 ধরনের ট্যাক্সগুলো কি কি? তাহলে দেখো, একটা হলো আমরা জানি খরাজ, জাকাত, জিজিয়া, যেটা 4 ধরনের কর কোরআন প্রবর্তিত, জাকাত, জিজিয়া। আরেকটা হলো খামস, বা খুমস। দেখো, তাহলে এই জিজিয়া কি? অনেকেই জানো জিজিয়া কি? জিজিয়া হলো অমুসলিমদের এর কর, নন মুসলিম ট্যাক্স। মানে নন মুসলিমরা সাম্রাজ্যে থাকার জন্য শাসককে ট্যাক্স দেওয়া হতো, সেটাকে বলা হয় জিজিয়া। তাহলে এই জাকাত কি? জাকাত হলো মুসলিমদের আয়ের 2.5%। তাহলে খামস বা খুমস কি? খুমস হলো, দেখো, যুদ্ধগত লুণ্ঠিত দ্রব্যের 1/5 দেওয়া, যেটা হলো শাসককে, সেটাকে বলা হচ্ছে খামস। মানে যুদ্ধগত লুণ্ঠিত দ্রব্যের উপর 1/5 দেওয়া, সেটাকে বলা হচ্ছে খামস বা খুমস। আর খরাজ কি? খরাজ হলো চাষের জমির উপর ধার্য কর, সেটাকে আমরা বলছি খরাজ বা খারাজ। সেটা হলো কত শতাংশ? 10%। তাহলে সেটা হয়ে যাচ্ছে 10%। নেক্সট, জুনাখা কার নাম? কার নাম? দেখো, এই জুনাখা তাহলে আমরা জানি কার নাম? মোহাম্মদ বিন তুগলক। এই জুনাখার স্মৃতির উদ্দেশ্যে যেমন কোন শহর প্রতিষ্ঠিত? জৌনপুর, যেটা ফিরোজ শাহ তুগলক প্রতিষ্ঠা করেন। তাহলে এই জুনাখা কার নাম? মোহাম্মদ বিন তুগলকের নাম। গিয়াসুদ্দিন তুগলকের নাম কি পায়? গাজী মালিক। আলাউদ্দিন খলজির নাম কি পায়? আলীগুর সাহ। এগুলো দেখে যাবে, পরীক্ষা খুব আসে, আলীগুর সাহ। বলবনের নাম কি পায়? উলুগ খাঁ। বলবনে যেমন উপাধি ছিল উলুগ খাঁ, কিন্তু বলবনের রিয়াল নাম কি ছিল? বাহাউদ্দিন। বলবনের রিয়াল নেম ছিল বাহাউদ্দিন। আর এই বলবন যেমন সিজদা পাইবস প্রথা প্রচুর দেয়, বলবন সিজদা পাইবস প্রথা চালু করে। হ্যাঁ, নেক্সট, দিল্লির, দেখো এই প্রশ্নটা আছে, দিল্লির সুলতানির আফগান বংশ, দিল্লি সুলতানির আফগান বংশ কোনটা? দিল্লি সুলতানি আফগান বংশ কোনটা হবে? তাহলে দিল্লি সুলতান আফগান বংশ লোদি বংশ। তাহলে একমাত্র লোদি বংশ। তাহলে বাকি বংশ দেখো, দিল্লি সুলতানি মোট তাহলে আমরা জানি 1206 থেকে 1526, 1206 থেকে 1526। তাহলে মোট কত বছর? তারা 320 বছর রাজত্ব করে। এখানে 5টা বংশ, দাস বংশ 1206 থেকে 1290, তারপরে খলজি বংশ 1290 থেকে 1320। তাহলে এই খলজি বংশ দেখো, মনে রাখবে সব থেকে কম সময় রাজত্ব করে খলজি বংশ। তারপরে তুগলক বংশ, 1320 থেকে 1414 হলো তুগলক বংশ।
দেখো তাহলে এই তুগলক বংশ মনে রাখবে, সবচেয়ে বেশি সময় রাজত্ব করে কারা? এই তুগলক বংশ। তারপর হলো সৈয়দ বংশ 1414 থেকে 1451, সৈয়দ বংশ। তারপরে লোদি বংশ 1451 থেকে 1526। তাহলে সবচেয়ে কোন বংশ বেশি সময় রাজত্ব করে? তুগলক বংশ 94 ইয়ার্স। আর সবচেয়ে কম সময় খলজি বংশ, তাহলে কত বছর? 30 বছর। আর এখানে আমাদের কি প্রশ্ন আছে? দিল্লি সুলতানের আফগান বংশ হলো লোদি বংশ, আফগান বংশ লোদি বংশ। তাহলে বাকিরা দেখো দাস, খলজি, তুগলক, সৈয়দ, তাহলে বাকিরা হলো তুর্কি বংশ। তো এই জন্য এই দিল্লি সুলতানি আমলকে বলা হয় তুর্ক আফগান যুগ, মানে 4টা বংশ তুর্কি, একটা বংশ হলো আফগান। যেমন আমরা দেখলাম দ্বিতীয় আফগান বংশ কোনটা? দ্বিতীয় আফগান বংশ কোনটা হচ্ছে? দ্বিতীয় আফগান বংশ সুর বংশ, যেটা শেষ শাহ প্রতিষ্ঠা করে সেটাকে বলা হচ্ছে সুর বংশ। নেক্সট, দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? তাহলে কাকে বলা হয় দিল্লি সুলতানি প্রকৃত? দেখো প্রতিষ্ঠাতা হচ্ছে আইবক, আর প্রকৃত প্রতিষ্ঠাতা কে হবে? ইলতুৎমিশ। দেখো এই ইলতুৎমিশ যিনি সুলতানি সাম্রাজ্যের রাজধানী লাহোর থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন। আর ইলতুৎমিশ থেকে মনে রাখবে চেঙ্গিস খাঁ, এই চেঙ্গিস খাঁ ইলতুৎমিশের আমলে আক্রমণ করে, খুবই আসে পরীক্ষায় চেঙ্গিস খাঁ। তিনি সুলতানি আজম উপাধি লাভ করেন বাগদাদে খলিফার কাছ থেকে ইলতুৎমিশ। তিনি ইক্তা প্রথা চালু করেন, খুব আসে ইক্তা প্রথা কি? ধরো এরকম একটা সাম্রাজ্য বিভিন্ন অংশে ভাগ করা, ধরো এখানে একজনকে দায়িত্ব দেওয়া, এখানকার পুরো ট্যাক্স কালেক্ট করা, এখানকার সমস্ত প্রশাসন সামলানো, তাহলে সেটাকে বলা হচ্ছে ইক্তা, মানে সাম্রাজ্যের বিভিন্ন অংশ ভাগ করাকে বলা হয় ইক্তা। আর এখানে শাসককে বলা হয় ইক্তাদার বা মুফতি। আর এনার কাজ ছিল ইক্তাদার মুফতি ট্যাক্স কালেক্ট করে সম্রাটকে দেওয়া বা সম্রাটকে বিভিন্ন সময় সাহায্য করা, সৈন্য ওখানকার কিছু সৈন্য দিয়ে। তাহলে এটা হলো ইক্তা প্রথা। তাহলে এটাও পরীক্ষায় প্রচুর দেয়। যাই হোক, আশা করি যতটা আমি আলোচনা করলাম তোমরা তাহলে ততটা ভালো করে দেখো। এরপর আমি ভাবছি তোমাদের একটা নেক্সট সিরিজ তোমাদের মডার্ন হিস্ট্রির উপরে আগামীকালের মধ্যে তোমাদের আমি নেক্সট সিরিজ আনছি আধুনিক ভারতের উপরে। তোমাদের পরীক্ষায় খুবই উপকার হবে। আধুনিক ভারতের উপর একটা রিভাইজের উপর একটা ভালো একটা সিরিজ আনবো, তোমাদের হেল্প হবে। আর অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকো। তোমরা যে কোনো পরীক্ষা দাও না কেন সরকারি চাকরির, চ্যানেলের সাথে যুক্ত করো। আমি ইতিহাসে স্পেশালিস্ট আছি, তোমাদের অবশ্যই হেল্প হবে। আমি সেরকম বিস্তারিত আলোচনা ব্যাখ্যা, শুধু আমি উত্তর বলবো না, আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা করবো, এরকমভাবে একটা সিরিজ আসবে। অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকো। আর ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ।